পড়ে শোনাচ্ছি অ্যালেক্স হ্যালির বিখ্যাত উপন্যাস শিকড়ের সন্ধানে। উপন্যাসটির আজ ১৪তম পর্ব। ১৮২৭ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ম্যাটিল্ডার সাথে চিকেন জর্জের বিবাহ হয়। সেদিন সূর্যোদয়ের পর ভাবি বরকে একান্ত অপ্রস্তুত অবস্থায় দেখা গেল। তার ২ কামরার অসমাপ্ত নতুন কুটিরটিতে দরজার ফ্রেমে কবজা লাগাতে সে প্রচণ্ড ব্যস্ত। পম্পে কাকা নতুন দরজা তৈরি করে রেখেছিল, কিন্তু সেটি তখনও যথাস্থানে লাগানো হয়ে ওঠেনি। কবজা লাগানো হলে গোলাবাড়ি থেকে দরজাটি নিয়ে এসে এঁটে দেওয়া হলো। আকাশে সূর্যের দিকে তাকিয়ে জর্জ একটু উদ্বিগ্ন বোধ করল। তারপর মায়ের তৈরি স্যান্ডউইচ দুটি কোনো রকমে গলাৎকরণ করে নিল। তার দীর্ঘসূত্রিতার জন্য মা তার উপর ভয়ানক চটেছিল। অত্যন্ত দেরিতে কাজ শুরু করে জর্জ যেভাবে স্লথ গতিতে এগোচ্ছিল, তাতে তার মা ইতিমধ্যে বিরক্তির শেষ সীমানায় পৌঁছেছিল। রাগ করে সবাইকে বারণ করে দিয়েছিল কেউ যেন জর্জকে আর কোনো কাজে সাহায্য না করে। কিন্তু চিকেন জর্জের তখনও কাজ অনেক বাকি। এতটা মস্ত জ্বালাতে সে চুন ও জল মিশিয়ে খুব ঘুটে নিল। বড় একটা ব্রাশ নিয়ে দ্রুতগতিতে ঘর দুটোয় কর্কশ কাঠের দেওয়ালের বাইরের দিকটাতে রং লাগাতে শুরু করল। বেলা 10টা নাগাদ কাজটা শেষ হলো। ততক্ষণে তার কুটিরের বাইরের দিকটা ও সে নিজে দুটোই সমান সাদা হয়ে গিয়েছে। এবার স্নান সেরে পোশাক পরে ম্যাকগ্রেগরের আবাদে যেতে হবে। গাড়িতে 2 ঘন্টার পথ। বেলা 1টায় বিয়ে শুরু হবার কথা। জর্জ মনে ভেবে দেখল হাতে তার প্রচুর সময়। কুয়ো থেকে জল তুলে নতুন টিনের টপটিতে 3 বালতি জল ঢালা হলো। মহা আনন্দে যতদূর সম্ভব উচ্চ রবে গুনগুন করতে করতে সশব্দে নিজেকে মার্জনা করে ধুয়ে মুছে নিল। এবার পোশাক পরবার পালা। শোবার ঘরে সব রাখা ছিল। কড়া ইস্ত্রির নীল শার্ট, লাল মোজা, হলুদ প্যান্ট, কোট, সবশেষে কমলা রঙের জুতো, সবই সদ্য নতুন। গত কয়েক মাসে নর্থ ক্যারোলিনার বিভিন্ন শহরে মোরগ লড়াই উপলক্ষে গিয়ে একটি একটি করে পরম যত্নে বাছাই করে কেনা। নতুন জুতোর মচমচ শব্দ তুলে শোবার ঘরের টেবিলের সামনে পম্পে কাকার উপহার দেয়া নতুন টুলটায় বসল। লম্বা হাতওয়ালা আয়নাটার দিকে তাকিয়ে জর্জ একটু হাসল। এই উপহারটি ম্যাটিল্ডাকে চমকে দেবার জন্য। আয়নার দিকে লক্ষ্য রেখে জর্জ এবার ম্যাটিল্ডার বোনা সবুজ উলের স্কার্ফটি সযত্নে গলায় জড়িয়ে নিল। চমৎকার দেখাচ্ছে, স্বীকার করতেই হয়। এইবার ওস্তাদের মার। বিছানার তলা থেকে একটা কার্ডবোর্ডের বাক্স টেনে বার করল। অতি সাবধানে যেন পরম শ্রদ্ধাভরে ঢাকনাটি সরিয়ে কালো ডার্বির টুপিটি বার করল। এটি তার বিয়েতে লি সাহেবের উপহার। আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে টুপির কায়দার গড়নটি উপভোগ করল। অবশেষে আয়নার কাছে ফিরে গিয়ে টুপিটি এক চোখের ওপর কোনা করে নামিয়ে দিয়ে তার বখাটে চরিত্রটি স্পষ্ট করে তুলল। বাইরে থেকে কিসির ক্রুব্ধ চিৎকার ভেসে এলো, শিগগির বেরো, 1 ঘন্টা ধরে আমরা সবাই গাড়িতে বসে আছি। যাচ্ছি মা। এবার চট করে একটা ছোট্ট বোতল ভেতরের পকেটে ঢুকিয়ে নিয়ে জর্জ বেরিয়ে এলো। বড় আশা করেছিল তার সাজগোজ দেখে সবাই প্রশংসায় ফেটে পড়বে, কিন্তু তার মা, মিস ম্যালিসি, সিস্টার স্যারা ও পম্পে কাকার পরনে বিশিষ্ট ভব্য ধরনের তাদের রবিবারের জন্য তুলে রাখা সবচেয়ে ভালো পোশাক। জর্জের দিকে তাকিয়ে তাদের দৃষ্টি কঠিন হয়ে উঠল। তা দেখে তার মুখের হাসি শুকিয়ে গেল। কোনো রকমের দৃষ্টি এড়িয়ে জর্জ গাড়ির চালকের আসনে উঠে বসল। পোশাকের ভাঁজের দিকে নজর রেখে অতি সন্তর্পণে বসে খচ্চর দুটোর পিঠে সে লাগামের চাপড় লাগিয়ে দিল। নির্ধারিত সময়ের মাত্র 1 ঘন্টা দেরিতে তাদের শুভকর্মে যাত্রা শুরু হলো। পথে চিকেন জর্জ মনে জোর আনবার জন্য বোতল থেকে কয়েক ঢোক খেয়ে নেয়। মিস্টার ম্যাকগ্রেগরের বাড়ি পৌঁছতে তাদের বেলা 2টো পার হয়ে গিয়েছিল। কিসি, মিস ম্যালিসি ও সিস্টার স্যারা দেরির জন্য সকলের কাছে মার্জনা চেয়ে নিল। পম্পে কাকা গাড়ি থেকে খাবারের ঝুড়িটা নামালো। বরের উৎকট সাজসজ্জায় সমবেত দর্শকেরা হকচকিয়ে গিয়েছিল। জর্জ কিন্তু ঘাবড়ায়নি। সে স্বভাবসিদ্ধ চালিয়াতির সাথে সকলের সাথে আলাপ করে বেড়াতে লাগলো। ম্যাটিল্ডার কর্ত্রীর পরিকল্পনা অনুযায়ী কিছুটা খ্রিস্টান প্রথায়, কিছুটা নিগ্রো লোকাচারে বিবাহ সুসম্পন্ন হয়। বাড়ি ফিরবার পথে পম্পে কাকাই গাড়ি চালিয়েছিল। পেছন দিকে অশ্রু ভারাক্রান্ত ম্যাটিল্ডার কোলে মাথা রেখে সদ্য বিবাহিত বর নাক ডাকাচ্ছিল। তার অত স্বাদের সবুজ স্কার্ফটি স্থানচ্যুত, মুখখানা কালো ডার্বি টুপিতে ঢাকা।
বিবাহ সভায় জর্জের মুখে মদের গন্ধ এবং অশোভন কথাবার্তায় তার মা ও অন্যান্য সবাই বিরক্ত হয়েছিল। বাড়ি পৌঁছে বিনা বাক্য ব্যয়ে যে যার ঘরে ঢুকে গেল। জর্জ আচমকা ঘুম ভেঙে ম্যাটিল্ডাকে নিয়ে ঘরে ঢুকতে যাবে। সকালে রেখে যাওয়া জলভর্তি টবটা সামনেই ছিল। হোঁচট খেয়ে সেটার ভেতর পড়ে গিয়ে জুতো মোজা ভিজিয়ে ফেলল। জীবনের বিশিষ্ট দিনটিতে আর একবার তার চরম অপদার্থতা প্রকাশিত হয়ে পড়ল। ম্যাটিল্ডা কিন্তু তাতে বিশেষ কিছু মনে করেনি। ঘরে ঢুকে তার জন্য রাখা অসামান্য উপহারটি দেখে সে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। চকচকে পালিশ করা একটি গ্র্যান্ডফাদার ক্লক, তারই মাথা বরাবর উঁচু। জর্জ সেটি তার লড়াইয়ে জেতা বাজির পয়সায় গ্রিনস বড় থেকে কিনে গাড়ির পেছনে করে নিয়ে এসেছিল। জলে ভেজা নতুন কমলা রঙের জুতো পায়ে জর্জ ঝাপসা চোখে মাটিতে বসেছিল। ম্যাটিল্ডা কাছে গিয়ে তার হাত ধরে টেনে ওঠালো। এসো জর্জ, তোমাকে শুইয়ে দিই। ম্যাটিল্ডা পরদিন থেকেই কিসিদের সাথে ক্ষেতের কাজে লেগে গেল। সন্ধ্যাবেলা সে প্রস্তাব করল এবার থেকে প্রতি রবিবার বিকালে কৃতদাস বসতিতে একটি প্রার্থনা সভার ব্যবস্থা হোক। পম্পে কাকার উৎসাহ ছিল না, বলেছিল প্রার্থনা করে কখনো সাদা মানুষের হৃদয়ের পরিবর্তন করা যাবে না। কিন্তু ম্যাটিল্ডার কণ্ঠস্বরে দৃঢ় প্রত্যয়। বাইবেলে লেখা আছে জোসেফ নামে একজন কৃতদাস ঈশ্বরভক্ত ছিল বলে ঈশ্বর কৃপা করে তার মালিকের গৃহ আশীর্বাদযুক্ত করেছিলেন। তুমি যে যাজকের মতো কথা বলতে শুরু করলে। সিস্টার স্যারার মন্তব্যের উত্তরে সে অবিচলিত স্বরে বলে, আমি প্রভুর দাসী। পরের রবিবারের দুদিন আগেই চিকেন জর্জকে সাথে করে 12টা মোরগ নিয়ে লি সাহেব শহরে বেরিয়ে গেলেন। গোল্ডসবরোর কাছে খুব বিখ্যাত খেলা ছিল। অষ্টাদশী নববধূকে 47 বৎসরের সিস্টার স্যারা সহানুভূতি জানালো, ওই মোরগগুলোই তোমাদের বিবাহিত জীবনে বিভেদ না ঘটায়। ম্যাটিল্ডা পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলেছিল, বিবাহের বুনিয়াদ স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়ায় গড়ে ওঠে। বিবাহিত জীবনের সাফল্য আমাদের নিজেদের ইচ্ছার ওপরই নির্ভর করছে। 2 মাস পর ম্যাটিল্ডার সন্তান সম্ভাবনার কথা জেনে কিসির সুখের সীমা ছিল না। তার ছেলে পিতা হচ্ছে, এই চিন্তার সাথে বহু বৎসর পর নিজের বাবার জন্য তার হৃদয় উদ্বেল হয়ে উঠল। ম্যাটিল্ডাকে জিজ্ঞেস করে জানল জর্জ তার কাছে মাতামহের গল্প বলেনি। তার বাবার কথা কিসির মতো করে কে জানে। কিসি স্থির করল ম্যাটিল্ডাকে সেই সব বলবে। ওয়ালার সাহেবের আবাদে জীবনের প্রথম 16 বৎসর লি সাহেবের কাছে বিক্রি হয়ে যাওয়া সবই সে বলল, বিশেষ করে তার আফ্রিকা দেশীয় পিতা এবং পিতার কাছে শোনা আফ্রিকার যাবতীয় কাহিনী কিসি হৃদয় উজাড় করে ম্যাটিল্ডাকে বলল। ম্যাটিল্ডা, কেন তোমাকে সব বললাম জানো? তোমার গর্ভের সন্তান এবং ভবিষ্যতে যত সন্তান হবে প্রত্যেকে তাদের বাবার দাদামশায়ের কথা জানুক, এই আমার ইচ্ছা। মা, আমি আপনার কথা বুঝেছি। সেদিন সারা বেলা শাশুড়ি বধূর কাছে স্মৃতিচারণ করে কাটালো। তার বাবা সম্বন্ধে যত কথা মনে পড়ল সব বলল। সেই বেদনাময় স্মৃতিকাহিনীর ভেতর দিয়ে দুজনের বন্ধন নিবিড়তর হয়ে উঠল। 1828 খ্রিস্টাব্দের বসন্তকালে চিকেন জর্জ ও ম্যাটিল্ডার প্রথম পুত্র সন্তান জন্মগ্রহণ করে। পুত্রের পিতা ঠিক সেই সময় মালিকের সাথে ভিন্ন শহরে গিয়েছিল। কৃতদাস বসতির অপর বাসিন্দারাই সে সন্ধ্যায় লি সাহেবের আবাদের দ্বিতীয় শিশুটির জন্মদিবস উদযাপন করে। সকলে ঘরে চলে গেলে ম্যাটিল্ডা কিসিকে নিজের মনোবাসনা জানালো। মা, তোমার বাবার সম্বন্ধে এত গল্প কাহিনী শুনে আমি নিজের বাবার কথা ভাবছি। তাকে চোখে দেখিনি, মায়ের কাছে শুনেছি তার নাম ছিল ভার্জিল। আমার ইচ্ছা এ ছেলের সেই নাম রাখি। আশা করি জর্জের এতে কোনো আপত্তি হবে না। চিকেন জর্জ ফিরে এসে ছেলে দেখে মহা খুশি। 2 হাতে ছেলেকে শূন্যে তুলে ধরে উল্লাস ভরে বলল, মা, মনে আছে কি বলেছিলাম? তুমি আমাকে যা যা বলেছিলে সব আমার ছেলেকে বলবো। উদ্ভাসিত মুখে অতি সমারোহে ফায়ারপ্লেসের সামনে বসে ভার্জিলকে সোজা করে কোলে ধরে মহা উৎসাহে বলল, শোনো ছেলে, তোমার বাবার দাদামশায়ের গল্প শোনো। তিনি আফ্রিকা থেকে এসেছিলেন, নাম ছিল কোনটা কিনতে। তিনি গিটারকে বলতেন কো, নদীকে বলতেন কাম্বি বলঙ্গ। আরও অনেক জিনিসের আফ্রিকার ভাষার নাম তিনি তার মেয়েকে শিখিয়েছিলেন। 17 বৎসর বয়সে ছোট ভাইয়ের জন্য ঢাক তৈরি করবেন বলে কাঠ কাটতে জঙ্গলে গিয়েছিলেন। 4 জন লোক তখন পেছন থেকে এসে তাকে বন্দি করে। একটা মস্ত বড় জাহাজে করে সমুদ্র পার করে তাকে এদেশে আনা হয়েছিল। 4 বার তিনি পালাবার চেষ্টা করেন।
তাকে ধরে আনবার জন্য যাদের লাগানো হয়েছিল তাদের তিনি মারবার চেষ্টা করেছিলেন বলে তারা দাদামশাইয়ের অর্ধেকখানা পা কেটে ফেলেছিল। এবার সে বাচ্চাটিকে তুলে ধরে তার মুখ কিসির দিকে ফিরিয়ে দিলে। তিনি বড় বাড়ির রাঁধুনি মিস বেলকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে হয়। ওই দেখো সেই মেয়ে, তোমার ঠাকুরমা, তোমার দিকে তাকিয়ে হাসছেন। কিসির চক্ষু গর্ব ও স্নেহে সিক্ত হয়ে উঠল। স্বামী বাইরে থাকলে সন্ধ্যাবেলা ম্যাটিল্ডা বেশিরভাগ সময় কিসির সাথে কাটাতো। তাদের রান্না খাওয়াও একসাথে হতো। বাচ্চার দুধ খাওয়া হয়ে গেলে কিসি তাকে কোলে করে দোল খাওয়াতো, গান শোনাতো, আর ম্যাটিল্ডা তার পুরনো বাইবেলটা খুলে পড়ত। পড়ালেখা নিয়ে এ মালিকের কোনো আপত্তি ছিল না, কিন্তু কিসির বই পড়া সম্পর্কে আতঙ্ক কাটেনি। তবে কি জানি, ধর্মগ্রন্থ পড়াতে হয়তো দোষ হবে না। কিসির মনে সেটুকুই ভরসা ছিল। ভার্জিলকে ঘুম পাড়াতে পাড়াতে কিসিও খানিকক্ষণ পরে ঘুমিয়ে পড়ত। ঘুমের ঘোরে নিজের মনে কথা বলতো। ম্যাটিল্ডার রোজই প্রায় একই রকম কথা শুনতে পেত। মা, বাবা, আমাকে নিয়ে যেতে দিও না, আমার কেউ নেই, সবাই হারিয়ে গিয়েছে, এ জীবনে তাদের সাথে আর দেখা হবে না। কথাগুলো যেন ম্যাটিল্ডার মনে কাঁটার মতো ফুটত। চোখের জল মুছে কিসিকে নাড়া দিয়ে বলতো, মা, কেউ নেই কেন? আমরাই তো আপনার আপন লোক, মা। চিকেন জর্জ তার বিয়ের দিন যেমনই আচরণ করে থাকুক, এখন সে আদর্শ সংসারী। বাইরে মোরগ লড়াইয়ে গেলে কখনো খালি হাতে ফিরত না। প্রত্যেকের জন্য কিছু উপহার নিয়ে আসত। ম্যাটিল্ডার হাতে কিছু টাকা দিত, নিজের জন্য বিশেষ কিছুই রাখত না। ম্যাটিল্ডা দুঃখ করে বলতো, এত উপহার দিয়ে কি হবে? তোমাকে আর একটু বেশি সময় কাছে পেলে সুখী হতাম। সত্যি করে বলো তো, মালিক বাইরে যাওয়া কখনো কমাবেন না? কতটা ধন সম্পত্তি জমাতে পারলে মালিকের পিপাসা মিটবে কি করে বলবো? তবে ক্ষতিটা কি হচ্ছে? আমাদেরও তো খানিকটা টাকা পয়সা জমছে। টাকা দিয়ে তোমাকে না পাওয়ার ক্ষতিপূরণ হয়? তাছাড়া টাকা জমছেই বা কোথায়? উপহার কেনা একটু কমাও। এত দামি সিল্কের পোশাক কিনেছ, এ পরে আমি কোথায় যাব? কোথায় আবার? এখানেই পড়বে। স্বামী বাড়ি থাকলে ম্যাটিল্ডা আদর্শ স্ত্রীর মতো সেবা যত্ন করত। তার ফিরবার সময় আগে থেকে জানা থাকলে ভালো ভালো খাবার তৈরি করে রাখত। হঠাৎ এসে পড়লে যত অসময়ই হোক তাড়াতাড়ি রান্না করে দিত। স্নানের জল গরম করে দিত। পা ব্যথা হলে সযত্নে মালিশ করে দিত। জর্জ বাড়ি থাকলে ম্যাটিল্ডা ও ছেলেকে আদর দিয়ে ভরিয়ে রাখত। চিকেন জর্জের কিন্তু চরিত্র দোষের সংশোধন হয়নি। মেয়েদের সম্পর্কে তার লোলুপতা আগের মতোই ছিল। লি সাহেব বাইরে না বেরোলেও মোরগ দেখাশোনার ওছিলায় জর্জ বাইরে রাত কাটিয়ে আসত। কিসি ও ম্যাটিল্ডা দুজনেরই তা জানা ছিল। একদিন ভোরের আগে বাড়ি ফিরে চিকেন জর্জ ঘরের দরজায় দাঁড়িয়ে টলছিল। ম্যাটিল্ডাকে দেখে হেসে বলল, মোরগ খেতে শেয়াল এসেছিল। আমি আর মিঙ্গো কাকা সারা রাত শেয়াল ধরছিলাম। ম্যাটিল্ডার আর সহ্য হলো না, হাত তুলে তাকে থামালো। শীতল কণ্ঠে বলল, শেয়াল তোমাকে মদ গিলিয়েছে আর গায়ে গোলাপ জলের গন্ধ ছড়িয়েছে? শোনো জর্জ, যতক্ষণ আমি তোমার স্ত্রী এবং আমাদের সন্তানের জননী, ততক্ষণ আমাকে এখানে থাকতেই হবে। ক্ষতি তুমি নিজেরই করছো, আমাদের ততটা নয়। বাইবেলে লিখেছে, যেমন কাজ করবে তেমনি প্রতিফল পাবে। আরও লেখা আছে, অপরের সাথে যেমন ব্যবহার করবে নিজেও তেমনি ব্যবহার ফিরে পাবে। জর্জের আর কথা বলবার সাহস হয়নি। যে পথে এসেছিল সে পথেই ফিরে গেল। সেদিন মোরগদের এলাকাতেই তার ঘুমটি সারতে হয়েছিল। 1830 খ্রিস্টাব্দে জর্জের দ্বিতীয় পুত্র জন্মগ্রহণ করে। যথারীতি সেদিনও জর্জ অনুপস্থিত ছিল। ম্যাটিল্ডা নিজের ভাইয়ের নামে তার নাম রেখেছিল অ্যাশফোর্ড। পরের বছরের জানুয়ারিতেই তার তৃতীয় পুত্র জন্মায়। সেবারই প্রথম জর্জ পুত্রের জন্ম উপলক্ষে উপস্থিত ছিল। মহা আনন্দে সে বালকের মতো লাফাতে লাগলো। সামনে মিস ম্যালিসিকে পেয়ে তাকেই তুলে ধরে ঘোরাতে লাগলো। চিৎকার করে বলল, এবার আমার নামে নাম রাখতে হবে। পরদিন সন্ধ্যাবেলা তৃতীয়বার সকলকে জড়ো করে পরিবারের নবীনতম সদস্যকে জর্জ তার কুন্টা কিনতে নামে আফ্রিকাগত দাদামশায়ের কাহিনী শুনিয়েছিল। আগস্ট মাসের শেষে বাড়ি ফিরবার পথে লি সাহেবের সাথে আর একজন সাদা মানুষের দেখা হলো। সে মহা উত্তেজিত হয়েছিল। ন্যাট টার্নার নামে এক নিগ্রোর অধীনে একটি বিদ্রোহী দলের উত্থানের কাহিনী সে শোনালো। ঘটনার বিবরণ শুনবার জন্য বেশ কিছু সাদা মানুষ সেখানে জড়ো হয়েছিল। তাদের সঙ্গের কৃতদাসেদের খুবই আতঙ্কিত ও উদ্বিগ্ন দেখাচ্ছিল। হতভাগ্যদের ম্লান মুখ দেখে চার্লসটনের সেই সন্ত্রাসের দিনগুলো জর্জের মনে পড়ে গেল।
সাদা মানুষের গায়ে আঁচড়টি পড়বার আগে বিদ্রোহ দমিত হয়েছিল, তবু কালুদের ওপর অত্যাচারের সীমা ছিল না। বাড়ি ফিরে এসে লি সাহেব গাড়ি থেকে লাফিয়ে নামলেন। একটু পরেই মিস ম্যালিসি রান্নাঘর থেকে দুহাত মাথার ওপরে তুলে ছুটতে ছুটতে বেরিয়ে এলো। পর মুহূর্তে সাহেব বন্দুক হাতে বাইরে এসে রূঢ়স্বরে সবাইকে যার যার ঘরে ঢুকতে আদেশ দিলেন। জর্জ তাকে শান্ত হবার মিনতি করতে গিয়ে প্রচণ্ড ধমক খেল। তিনি জর্জের মাথার দিকে বন্দুক তাক করলেন। যাও বলছি, নিগ্রোর দল, ঘর থেকে সব জিনিস বার কর। কোনো অস্ত্র বা সন্দেহজনক জিনিস আছে কিনা দেখবার জন্য তাদের সামান্য যা কিছু সম্পত্তি ছিল তন্ন তন্ন করে খোঁজা হলো। গদিগুলো কেটে ফালা ফালা করে ফেলা হলো। সিস্টার স্যারার শুকনো শিকড় আর লতাপাতা সাহেবের জুতোর আঘাতে চারদিকে ছড়িয়ে পড়ল। ম্যাটিলডার এত সাধের গ্র্যান্ডফাদার ক্লকের কাজ বন্দুকের বাটের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মেয়েরা কাঁদতে লাগলো। শিশুরা ভীত জলভরা চোখে ম্যাটিলডাকে আঁকড়ে ধরল। এদিকটা শেষ করে সাহেব গাড়ি হাঁকিয়ে চলে গেলেন মোরগ খাঁচার এলাকায়। হাতে বন্দুক ধরাই রইল। মিঙ্গো কাকার আতঙ্কিত দৃষ্টির সামনে কুড়ল, কোদাল, গোঁজ, ধাতব তৈরি যাবতীয় জিনিস, এমনকি তাদের পকেট ছুরি দুটো পর্যন্ত বাজেয়াপ্ত হলো। বিদ্রোহের আতঙ্ক স্বাভাবিক অবস্থায় আসতে পুরো 1 বছর কেটে গেল। লি সাহেব মাস 2 পরে চিকেন জর্জকে নিয়ে মোরগ লড়াইয়ে বেরিয়েছিলেন, কিন্তু তার প্রতি মালিকের ব্যবহার অত্যন্ত শীতল ছিল। তবুও কি অজ্ঞাত কারণে যেন দুজনের মধ্যে আকর্ষণ দিনে দিনে দৃঢ়তর হচ্ছিল। মুখে উল্লেখ না করলেও দুজনেই মনে প্রাণে আশা করছিল সাদা মানুষের সাথে কালোদের সংঘাত আর হবে না। ডিমের সাদা অংশ, বিয়ার, ওটমিল, গম ভাঙ্গা আর নানা রকম লতাপাতা বাটা মিশিয়ে জর্জ মোরগদের খাবার তৈরি করছিল। মিঙ্গো কাকা অত্যন্ত অসুস্থ। চিকেন জর্জকে একাই 20-25টি উৎকৃষ্ট জাতের মোরগকে শিখিয়ে নিতে হচ্ছিল। মালিক ঘোড়া থেকে নামতে নামতে বললেন, কি হে, তোমার নাকি পরপর 4টি ছেলে হলো? হ্যাঁ স্যার, আজ ভোরবেলা একটি ছেলে হয়েছে, বেশ মোটা সোটা। ঘোড়াটাকে বেড়ার গায়ে বেঁধে লি সাহেব ঘাসে জুতো মুছতে মুছতে বললেন, আশ্চর্য তো, 4টি ছেলে হলো, একটিরও আমার নামে নাম রাখলে না? বিস্মিত পুলকিত জর্জ অত্যন্ত অপ্রস্তুত হয়ে বলল, ঠিক বলেছেন স্যার, এ ছেলেটির নাম টম রাখতে হবে। হ্যাঁ স্যার, এর নাম হবে টম। মালিককে বিশেষ হৃষ্ট দেখালো। তারপর ছোট্ট কুটিরটির দিকে ইঙ্গিত করে বললেন, বুড়ো আছে কেমন? জর্জের উত্তর শুনে বললেন, মনে হচ্ছে ডাক্তার ডাকতে হবে, কাশিটা সারানো দরকার। চিকেন জর্জের তৈরি করা মোরগগুলো দেখে লি সাহেব সন্তুষ্ট হলেন। আগামী প্রতিযোগিতা ও ভ্রমণের ব্যবস্থা সম্পর্কে খানিকক্ষণ আলোচনা করলেন। নিউ অর্লিয়ান্সে যেতে হবে, 6 সপ্তাহ পথেই লাগবে। গ্রিনসবরোতে মোরগদের নিয়ে যাবার জন্য বিশেষভাবে তৈরি প্রয়োজনীয় সব রকম ব্যবস্থাওয়ালা নতুন একটি বড় গাড়ি তৈরি করতে দেওয়া হয়েছে। তাতে 12টি খাঁচার জায়গা থাকবে। ভ্রমণকালে মোরগগুলোকে ব্যায়াম করাবার ব্যবস্থা থাকবে। লি সাহেবের ফরমাইশ মতো নানা ধরনের মাচা, তাক, খাবারের পাত্র ইত্যাদিও থাকবে। দূর পথে যাবার সময় যা কিছু প্রয়োজন হতে পারে সব কিছুই ভেবে নিয়ে তার ব্যবস্থা রাখা হয়েছে। গাড়িটি তৈরি হতে 10 দশেক সময় লাগবে। লি সাহেব চলে গেলে চিকেন জর্জ বাকি কাজ শেষ করায় মন দিল। নিউ অর্লিয়ান্সে যে ধরনের প্রতিযোগিতা হচ্ছে তাতে খুবই উচ্চমানের প্রস্তুতি চাই। জর্জকে এবার মোরগ বেছে নেবার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোনো মোরগে সামান্যতম ত্রুটি ধরা পড়লেই সেটি বাদ দিতে হবে। নিউ অর্লিয়ান্সের হরেক রকম আকর্ষণের কথা জর্জ শুনেছে। সেখানে নাকি পিতলের বাদ্যযন্ত্র আছে, তাতেই ব্যান্ড বাজানো হবে। কৃতদাসেরা আফ্রিকা এবং আরও নানা দেশের নাচ দেখাবে। হাজার হাজার দর্শক জমবে। আর মেয়ে, তার পরিচিত চার্লস্টনের কালো নাবিকটি বলেছে নিউ অর্লিয়ান্সে মেয়ে অত্যন্ত সুলভ। তাছাড়া কত বৈচিত্র্য, যে কোনো রঙের, যে কোনো রকমের অঢেল মেয়ে। বাড়ি গিয়ে দেখতে পেল কিসি ম্যাটিলডার কাছে বসে আছে। মালিকের সাথে নাম নিয়ে যা কথা হয়েছে বলতে দুজনেরই মুখ বিরস হয়ে উঠল। ম্যাটিলডাই আপত্তিটা প্রথম জানালো, দুনিয়াতে টম নামের তো অভাব নেই। কিসি অম্লস্বরে বলল, ম্যাটিলডা তোমার পেয়ারের মালিকের নামে নিন্দার কথা বলতে চায় না, তাই ওরকম বলল। নইলে দোষ তো টম নামটাতে নয়, দোষ টম সাহেবের নামে নামকরণে। ম্যাটিলডা আবার ফস করে বাইবেল বার করে বসল। সৎ লোকের নাম ধন্য হোক, দুষ্ট লোকের নামে ধিক।
এই কথা তো বাইবেলেই লেখা আছে। প্রভুর বাণী স্মরণ রেখেই শিশুর নামকরণ হওয়া উচিত। চিকেন জর্জের সর্বাঙ্গ রাগে চিরবির করে উঠল। নিজের বাড়িতে নিজের ইচ্ছা মতো সে কিছুই করতে পারবে না। ম্যাটিল্ডার বাইবেলের বাণীর নিকুচি হোক, আর সে শুনতে চায় না। ঠিক আছে, মালিককে বলে এসেও যে তোমরা ও নাম রাখতে চাও না, না হয় ধর্মযাজক টম বলেই ডাকো না। তার ক্রুদ্ধ চিৎকারে শোবার ঘরের দরজায় 3টি শিশুর ভীতু মুখ উকি দিল। একদিনের বাচ্চাটা কোঁকিয়ে কেঁদে উঠল। জর্জ সজোরে পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। সেই মুহূর্তে বড় বাড়ির বসার ঘরের লেখার টেবিলে লি সাহেব তার বাইবেলের চিকেন জর্জ ও তার 3 পুত্রের নামের পর 5ম নামটি দোয়াতে কলম ডুবিয়ে সযত্নে লিখলেন, 20শে সেপ্টেম্বর 1983, ম্যাটিল্ডার পুত্র সন্তানের জন্ম, নাম টম লি। জর্জ রুষ্ট বিক্ষুব্ধ মনে ভাবছিল, ম্যাটিল্ডাকে সে ভালোবাসে না তা নয়, তার মতো পতিব্রতা স্ত্রী হয় না, কিন্তু স্বামীর চরিত্র সংশোধন ছাড়া যেন স্ত্রীর দ্বিতীয় কর্তব্য নেই। জর্জকে বুঝবার মতো মানসিকতা বা তার প্রয়োজনগুলির প্রতি সহানুভূতি ম্যাটিল্ডার কাছে কি সে আশা করতে পারে না? হাসি ঠাট্টা, সুরাপান, দেহের ক্ষুধা, এসবের মর্ম উপলব্ধি করবার মতো নারীর সঙ্গও মানুষের প্রয়োজন হয়। এ বোধ তার নেই। লি সাহেবের সাথে নানা জায়গায় ঘুরে সে বুঝতে পেরেছে তারও মালিকের মনের গঠন অনেকটা এক। কোনো বড় শহরে মোরগের লড়াই থাকলে তারা সর্বদাই প্রতিযোগিতা শেষ হবার পর সেখানে একদিন বেশি থেকে আসত। খচ্চরগুলো আস্তা বলে জমা রেখে কোনো স্থানীয় লোকের ওপর মোরগগুলো দেখাশোনার ভার দিয়ে জর্জ ও তার মালিক নিজ নিজ গন্তব্যে চলে যেত। দুজনেই জানত কী কাজে তারা যাচ্ছে। জর্জের রাগ পড়তে 5 দিন লাগলো। ঘরে ফিরে এলে ম্যাটিল্ডা স্নিগ্ধ কণ্ঠে বলল, ও মা, তুমি এসেছ? বাচ্চারা তো তোমার জন্য অস্থির। এই ছোট্টটা তো চোখ মেলে তোমাকে দেখেইনি। 5 বছর, 3 বছর আর 2 বছরের 3টি শিশু ত্রস্ত উৎসুক চোখে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। জর্জের মন তাদের দেখে স্নেহে উদ্বেল হয়ে উঠল। ইচ্ছা করছিল জড়িয়ে ধরে একটু আদর করে। শীঘ্রই আবার 3 মাসের জন্য বাইরে যেতে হবে। তাদের জন্য নিশ্চয়ই সে ভালো ভালো খেলনা নিয়ে আসবে। অনিচ্ছা সত্ত্বেও ম্যাটিল্ডার দেওয়া খাবার সামনে নিয়ে টেবিলে বসতে হলো। ম্যাটিল্ডা ভার্জিলকে বলল, যাও তো, ঠাকুমাকে ডেকে নিয়ে এসো। জর্জের চিবানো বন্ধ হলো। আবার কি মতলব এদের দুজনের? কিসি এসে বলল, কতদিন তোমাকে দেখি না, কেমন আছো? চেয়ারে বসে সবচেয়ে ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে হাসি মুখে বলল, বাচ্চারা তোমার কাছে একটা জিনিস শুনতে চায় না ভার্জিল? অনেক কষ্টে লজ্জা কাটিয়ে উঠে মিষ্টি ঋণ ঋণে সুরে ভার্জিল বলল, বাবা, আমাদের তোমার দাদামশাইয়ের গল্প শোনাবে? জর্জ নিজের ওপর ম্যাটিল্ডার মিনতি ভরা দৃষ্টি অনুভব করছিল। কিসিও মৃদু কণ্ঠে বলল, জর্জ, তুমি খুব ভালো ছেলে, তোমাকে আমরা ভালোবাসি না, স্বপ্নেও এমন কথা ভেবো না। কিন্তু তুমি মাঝে মাঝে তোমার পরিচয় ভুলে যাও। আমরা কে, কোথা থেকে এসেছি ভুলো না। এদের প্রপিতামহের রক্ত তোমার ভিতর দিয়ে তোমার সন্তানদের শিরায় প্রবাহিত হচ্ছে। এটা আমাদের সকলেরই মনে রাখা দরকার। বাইবেলে লিখেছে। এটুকু বলে জর্জের শঙ্কিত দৃষ্টি রেখেই ম্যাটিল্ডা তাড়াতাড়ি যোগ দিল, ধর্মশাস্ত্রে শুধু কঠিন কথা লেখা থাকে না, ভালোবাসার কথাও লেখা থাকে। জর্জ বিহ্বল চিত্তে তার চেয়ারটি আগুনের কাছাকাছি নিয়ে গেল। ছেলে 3টির সামনে নিচে বসল। তাদের চোখ প্রত্যাশায় উজ্জ্বল হয়ে উঠেছিল। কিসি সর্বকনিষ্ঠটিকে তার বাবার কোলে তুলে দিল। নিজেকে গুছিয়ে নিয়ে জর্জ স্পষ্ট উচ্চারণে ছেলেদের কাছে তার পিতামহীর কাছে শোনা আফ্রিকা দেশীয় প্রপিতামহের আখ্যানটি বলতে শুরু করল। খানিকটা শুনি ভার্জিল চেঁচিয়ে উঠল, আমি জানি বাবা, আমি বলি। ছোট ভাইদের দিকে একবার মুখভঙ্গি করে সে নিজেই পুরো কাহিনীটা বলে গেল, আফ্রিকা দেশের ভাষার শব্দগুলি পর্যন্ত। ম্যাটিল্ডা হেসে বলল, তোমার কাছে আগে 3 বার শুনেছে কি না? তাছাড়া ঠাকুমার কাছে তো হরদম শুনছে। জর্জ পুলকিত মনে ভাবছিল, আমার স্ত্রীকে কতদিন হাসতে দেখিনি। ভার্জিল আবার ঘোষণা করল, ঠাকুমা বলেছেন সেই আফ্রিকার মানুষটির কাছে আমরা নিজেদের বংশ পরিচয় পেয়েছি। তার ঠাকুরমা একগলা হেসে বলল, ঠিক কথা। বহুদিন পর চিকেন জর্জ তার ঘরে গৃহসুখ খুঁজে পেল। গ্রিনসবরোতে তৈরি করতে দেওয়া নতুন গাড়িটি শেষ হতে আরও 4 সপ্তাহ লাগল। জর্জ গাড়ি দেখে মহা খুশি। এটি তৈরি করিয়ে মালিক উপযুক্ত কাজ করেছেন।
নিউ অর্লিয়েন্সের মতো জায়গায় পুরনো ক্যাচক্যাচে গাড়ি নিয়ে যাওয়া কি ঠিক হতো? তার সাহেবের মতো বিখ্যাত লড়াইয়ে মোরগের মালিক এবং তার সহকারীর এরকম দামি গাড়ি তো দরকার ছিল। মালিকের কাছ থেকে $1.5 ধার নিয়ে গ্রিনসবরোতে নতুন গাড়ির উপযুক্ত একটি নতুন কালো ডার্বি টুপিও সে কিনল। ম্যাটিল্ডার বোনা নতুন সবুজ স্কার্ফের সাথে ওটা খুব ভালো মানাবে। সবুজ স্কার্ফ, সবুজ ও হলুদ স্যুট, 2টি লাল বেল্ট, সঙ্গে অনেক শার্ট, মোজা, রুমাল তাকে গুছিয়ে নিতে হবে। শহরে সবসময় ফিটফাট থাকা দরকার। 19টি মোরগের মাঝে আরও 7খানা বেছে বাদ দিতে হবে। গাড়িতে জায়গা আছে 12টি মোরগের। মিঙ্গো দিন দিন অশক্ত হয়ে পড়েছিল। শীঘ্রই জর্জকে সাহায্য করবার জন্যও একটি লোক দরকার হবে। এটা যে ভার্জিলের পক্ষে কি অপূর্ব সুযোগ, সে কথা তার মা ও স্ত্রীকে কখনো বোঝানো যাবে না। বিশেষত ভার্জিলের 6 বছর পূর্ণ হয়ে গেলে তাকে বাড়িতে বসিয়ে রাখা যাবে না, ক্ষেতের কাজে পাঠাতেই হবে। এবার জর্জের অনুপস্থিতিতে ভার্জিলকে মিঙ্গো কাকার কাছে দিয়ে যেতে পারলে ভালো হতো। জর্জ তাহলে ফিরে এসে তাকে সহজেই এ কাজে রেখে দিতে পারত। কিন্তু কথাটা বাড়িতে তুলতেই ম্যাটিল্ডা ও কিসি ক্ষেপে গেল। ম্যাটিল্ডা বলল, মালিকে যদি এ কাজের জন্য আরও লোক দরকার হয়ে থাকে তবে তিনি নতুন কাউকে কিনে নিন। জর্জ মহা বিপদে পড়ল। তারও মিঙ্গো কাকার সাম্রাজ্যে জর্জ নতুন কাউকে ঢোকাতে চায় না। এ কথা সে বোঝাবে কাকে? অবশ্য মিঙ্গো কাকার ভার্জিলের সাহায্য পছন্দ হবে কিনা সেটাও ভাববার বিষয়। জর্জের সাথে মালিকের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠতে দেখে মিঙ্গো কাকার মেজাজ দারুণ বিগড়ে গিয়েছে। নিউ অর্লিয়েন্সে তাকে নিয়ে যাওয়া হবে না শুনে সে বিরক্তি চরমে উঠেছিল। ভেবেছ তোমরা গেলে আমি মোরগগুলোকে খাওয়াবার জন্য বসে থাকব? মিঙ্গো কাকার তো বোঝা উচিত ছিল সঙ্গে কাকে নেবেন না নেবেন এসব সিদ্ধান্ত তার নয়, মালিকের। তাছাড়া সত্যিই তো 6 সপ্তাহের পথ গাড়িতে যাবার ধকল মিঙ্গো কাকার কি সইবে? গ্রিনসবরো থেকে নতুন গাড়িখানা নিয়ে বাড়ি ফিরবার পথে জর্জ এসব কথাই ভাবছিল। ভাড়া করা 2টো খচ্চর জুতে মালিক নিজে নতুন গাড়িটা চালাচ্ছিলেন। জর্জ পেছনে পুরনো গাড়িটি চালিয়ে আসছিল। কিন্তু গাড়ি দুটো বড় রাস্তা ছেড়ে বড় বাড়ির পথে অর্ধেকটা আসতেই জর্জ অবাক হয়ে দেখল মিসেস লি বড় বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে। সিস্টার স্যারা, মিস ম্যালিসি, পম্পে কাকা, ম্যাটিল্ডা, তার ছেলেরা সবাই ঘর থেকে বেরিয়ে এসেছে। ব্যাপার কি? এখন তো খেতে কাজ করবার সময়। নতুন গাড়ি দেখবার কৌতূহলে ক্ষেতের কাজ ছেড়ে সবাই চলে আসবে, এতটা সাহস তো হতে পারে না। মিসেস লি সাহেবের গাড়ির দিকে এগিয়ে গেলেন। জর্জ হাতের রাশ টেনে উৎকর্ণ হল। মালিকের বিবর্ণ মুখ দেখেই সহসা সে সব বুঝতে পারল। মিঙ্গো কাকা নেই। লি সাহেব গাড়ি থেকে নেমে ভারী পায়ে ধীর গতিতে এগিয়ে এলেন। বহু দূর থেকে যেন সে শুনতে পেল মিঙ্গো মারা গিয়েছে। জর্জ গাড়ির পাশে মাটিতে বসে পড়ে উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়ল। আত্মস্থ হতে তার পুরো 2 দিন সময় লেগেছিল। ইতিমধ্যে পম্পে কাকা ও ভার্জিলি মোরগগুলো দেখাশোনা করছিল। জর্জের কানে বৃদ্ধের তিক্ত অভিযোগ ভেসে আসছিল। ভেবেছ তোমরা চলে গেলে মোরগগুলোকে খাওয়াবার জন্য আমি বসে থাকব? মিঙ্গো কাকার পরিচয় কি? লি সাহেবের কাছে আসবার আগে সে কোথায় ছিল? তার পরিবারে আর কে ছিল? তার কি স্ত্রী বা কোনো সন্তান ছিল? জর্জের ভাবনার অন্ত ছিল না। জর্জি তার নিকটতম ব্যক্তি ছিল, অথচ তার এতদিনের সঙ্গীর কোনো পরিচয়ই সে জানে না। বৃহস্পতিবার তারা গ্রিনসবরো থেকে ফিরে এসেছিল। শনিবার লি সাহেবকে আবার দেখা গেল। বিষণ্ণ গম্ভীর মুখ। মিঙ্গো কাকার ঘরটি পুড়িয়ে দিতে আদেশ দিলেন। বৃদ্ধের 40 বছরের বাসা দাউ দাউ করে জ্বলে উঠল। তারপরে যা বললেন জর্জের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। ধীরে ধীরে যেন তিনি নিজের মনের কথাই বলছিলেন। ভেবে দেখলাম নিউ অর্লিয়েন্সে যাওয়া সম্ভব নয়। এখানকার মোরগগুলোকে দেখবার মতো কেউ তো নেই। উপযুক্ত লোক পেতে সময় লাগবে। হয়তো নতুন করে সব কিছুই শিখিয়ে নিতে হবে। তোমাকে রেখে গেলেও চলবে না। 12টা মোরগ নিয়ে আমার একার পক্ষে গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব নয়। জেতবার উদ্দেশ্য ছাড়া প্রতিযোগিতায় যাওয়ার অর্থই হয় না। না, এই অবস্থায় এতদূর পথ যাওয়া মূর্খামি হবে। চিকেন জর্জের গলার কাছে যেন কি একটা দলা পাকিয়ে এলো। এতদিনের প্রস্তুতি, এত অর্থ ব্যয়, মালিকের বহুদিনের আকাঙ্ক্ষা দক্ষিণের মোরগ লড়াইয়েদের মাঝে তিনি সর্বোচ্চ শ্রেণীতে উঠবেন। মোরগগুলোকে এবার সে কি অসাধারণ অধ্যাবসায়ে সকল দিক দিয়ে সর্বোৎকৃষ্ট করে তুলেছে। বহু কষ্টে সে উচ্চারণ করল, হ্যাঁ স্যার। দিবারাত্র একা মোরগগুলোর পরিচর্যায় থাকা জর্জের পক্ষে দুর্বিষহ হয়ে উঠেছিল। চিকেন জর্জ আসবার আগে
মিঙ্গু কাকা কি করে একা 25 বছর ছিল? বৃদ্ধ তাকে বলেছিল, প্রথমে ভেবেছিলাম মালিক নিশ্চয়ই আমাকে সাহায্য করবার জন্য কাউকে দেবেন, কিন্তু দেননি। পরে মনে হতো এই ভালো, মানুষের চেয়ে মোরগের সঙ্গে অনেক শান্তির। কিন্তু জর্জ পেরে উঠছিল না। সঙ্গী হিসাবে না হলেও তাকে সাহায্য করবার জন্য কাউকে চাই। ভার্জিল হলেই সবচেয়ে ভালো হতো। মিঙ্গো কাকা তাকে যেমনভাবে শিখিয়েছে তেমনি করে সেও শিখিয়ে নিত। ম্যাটিল্ডা ও কিসির সাথে তার নতুন করে দ্বন্দ্বে নামবার ইচ্ছা ছিল না, কিন্তু উপায় কি? অবশেষে আবার একদিন সাহস সঞ্চয় করে ম্যাটিল্ডার মুখোমুখি হলো। দেখো, সাহেব তো আমাকে নিয়ে বেরোবিনি। এর পরের বার বেরোবার আগে নিশ্চয়ই বলবেন তোমার বড় ছেলে মোরগগুলো দেখাশোনা করুক। তখন আমাদের কিছুই করবার থাকবে না। বরঞ্চ এখন থেকেই ভার্জিল আমার কাজকর্ম শিখে নিক। তাহলে আমি যতক্ষণ কাজ শেখাবো ততক্ষণ তার কাজ, বাকি সময় ছুটি। 6 বছরের পরে তুমি তো তাকে ঘরে রাখতে পারবে না, খেতে পাঠাতেই হবে। ওর তো এখনো 6 বছর হয়নি। তুমি নিজে ও কাজ 12 বছর বয়সে আরম্ভ করেছিলে। যাই হোক, তুমি যা বলছো তাছাড়া তো উপায়ও দেখছি না। ওই মোরগগুলো যেভাবে তোমার দিবারাত্র গ্রাস করছে তাতেই আমার আপত্তি। কি যে বলো, মোরগগুলো যেন আমাকে কোথাও ছিনিয়ে নিয়ে গিয়েছে। প্রায় তাই তো অবস্থা। তোমাকে আবার কখন পাওয়া যায়? পাওয়া যায় না? কার সাথে এতক্ষণ কথা বলছো? সারা মাস ধরে কে বাড়িতে বসে আছে? সে তো এ মাসেই শুধু। কিন্তু 1 সপ্তাহের ভেতরেই বোঝা গেল চিকেন জর্জের বড় ছেলেটির মোরগ সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহ নেই। তাকে যেটুকু কাজ করতে দেওয়া হয় সে ভালোভাবেই করে, কিন্তু তারপরে বসে থাকে বা খেলা করে। জর্জের মনে পড়ে সে তো সর্বক্ষণে মোরগের কাজে ব্যস্ত থাকত, সময় পেলেই তাদের পেছনে ঘুরে বেড়াতো, নিজে থেকে তাদের ঘাস ছিঁড়ে বা ফড়িং ধরে খেতে দিত। ভার্জিলকে নানাভাবে উৎসাহিত করবার চেষ্টা করে সে নিরাশ হলো। কি জানি অ্যাশফোর্ড, জর্জ বা টম এ ব্যাপারে কেমন হবে। ভার্জিলকে মোরগের পরিচর্যায় সর্বক্ষণ পাবার আশা ছেড়ে দিতে হলো। তার ওপর শুধু মোরগদের নিয়মের খাবার ও জল দেবার ভার থাকলো। বাকি সময় সে ক্ষেতের কাজ করতে শুরু করলো। ক্ষেতের কাজ সম্পর্কে জর্জের অপরিসীম অবজ্ঞা। সে কথা অবশ্যই সে ভুলেও কিসি, ম্যাটিল্ডা বা অন্য কারো কাছে প্রকাশ করেনি। একটা মোরগ লড়াই আসন্ন হলে যে কি উল্লাস ও উত্তেজনায় চিকেন জর্জের মন ভরে উঠত সেটা ওদের পক্ষে কল্পনা করাও সম্ভব ছিল না। গ্রীষ্মকাল খেলার মরশুম নয়। জর্জের এখন শুধু বাঁধা ধরা কাজ। বাকি সময় সে একা থাকতে অভ্যস্ত হয়ে গেল। বসে বসে মোরগদের সাথেই কথা বলতো। জর্জ যেমনভাবে মিঙ্গো কাকার অভাব অনুভব করে, মোরগগুলো কি তেমনিভাবে করে? সে যে নেই, চিরদিনের মতো চলে গিয়েছে, ওরা কি বোঝে? আচ্ছা, মালিকের সর্বপ্রথম লড়াইয়ের মোরগটার কি হলো কে জানে? মিঙ্গো কাকাকে কখনো জিজ্ঞেস করা হয়নি। সেটা কি বুড়ো হয়ে মরে গেল না লড়াইয়ে মরল কে জানে। মালিককে জিজ্ঞেস করতে হবে। 40 বছর আগেকার কথা। মালিক বলেছিলেন তিনি 17 বছর বয়সে মোরগটি পেয়েছিলেন। তার মানে মালিকের এখন 56-57 বছর হবে। এতদিন মালিকের অধীনে থেকে তার অভ্যাস হয়ে গিয়েছিল। সহসা মনে হলো স্বাধীন হলে কেমন লাগে কি জানি। সেটা নিশ্চয়ই তেমন ভালো জিনিস নয়, নইলে লি সাহেব ও অন্যান্য সাহেবদের স্বাধীন নিগ্রোদের সম্পর্কে এমন তীব্র বিদ্বেষ কেন? কিন্তু গ্রিনস বড়তে যার কাছ থেকে সে মদের বোতল কিনেছিল সেই নিগ্রো মেয়ে মানুষটি, সে বলেছিল স্বাধীন হওয়া যে কি জিনিস তা তোমরা আমাদের নিগ্রোরা বুঝতে পারবে না। যাতে না বুঝতে পারো, তোমাদের মালিকেরা তো সর্বক্ষণ সে চেষ্টাই করেন। নিগ্রো হয়ে জন্মানো মানেই কৃতদাস হওয়া নয়। এই জ্ঞান তোমাদের কবে হবে জানি না। এতদিন পর্যন্ত স্বাধীন নিগ্রোদের জর্জ এড়িয়ে চলেছে। এবার শহরে গেলে তাদের সাথে কথা বলে দেখবে। একদিন বিকালে সে নিয়মমাফিক ঘুরে ঘুরে মোরগগুলোকে দেখে নিচ্ছিল। জর্জ মোরগের ডাকের অবিকল নকল করতে পারত। তার ডাক শুনে বনের ভেতর থেকে বুনো মোরগ তাকে প্রতিদ্বন্দ্বী ভেবে ছুটে আসত। সেদিন জর্জের গলার ডাকে একটি চমৎকার তেজি মোরগ ছুটে বেরিয়ে এসে ডানা ঝাপটাতে লাগল। তার উদ্দীপ্ত সুউচ্চ কণ্ঠের ডাকে শরতের আকাশ যেন বিদীর্ণ হয়ে যাচ্ছিল। বিচিত্র বর্ণের পালকগুলো উজ্জ্বল সূর্যালোকে ঝকমক করছিল। চোখের তীব্র চাহনি, নির্ভীক হিংস্র গতিভঙ্গি, বলিষ্ঠ পায়ে সুতীক্ষ্ণ নখ। দেহের প্রতিটি পেশিতে সাবলীল স্বাচ্ছন্দ্য ও বিক্রম
উদগ্রভাবে প্রকাশ পাচ্ছিল। চিকেন জর্জ মুগ্ধ হয়ে গেল। সে শপথ করল এই মোরগটিকে সে বন্দি করবে না বা নিজেদের কাজে লাগাবার জন্য তৈরি করবে না। এ মোরগটি যাবজ্জীবন অস্পৃষ্ট বা স্বাধীন থাকবে। খেলার নতুন মরশুম শুরু হয়েছে। নিউ অর্লিয়েন্সে না গেলেও স্থানীয় খেলাগুলোতে লি সাহেব যোগ দিয়েছিলেন। তার ভাগ্য সুপ্রসন্ন ছিল। প্রতি 5টি খেলায় প্রায় 4টিতে তিনি জিতছিলেন। চিকেন জর্জেরও ঝড়তি পড়তি মোরগ নিয়ে ছোট ছোট খেলায় যথেষ্ট উপার্জন হচ্ছিল। সে বছরের শেষের দিকে চিকেন জর্জের 5ম পুত্র জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয়েছিল জেমস। লি সাহেবের সাথে বাইরে গিয়ে সামাজিক পরিস্থিতির কিছু কিছু পরিবর্তন চিকেন জর্জের চোখে পড়ছিল। সাদা মানুষের প্রতি নিগ্রো ও ইন্ডিয়ানদের তিক্ততা ও আক্রোশ ক্রমেই বাড়ছিল। আমেরিকার আদিবাসিন্দা ইন্ডিয়ানদের ও মেক্সিকোবাসীদের সাথে সাদা মানুষের প্রায়ই সংঘর্ষ বাঁধছিল। 1837 খ্রিস্টাব্দের বসন্তকালে জর্জ একটা অভাবনীয় সংবাদ নিয়ে এলো। আমেরিকার নতুন প্রেসিডেন্ট ভ্যান বুরেন সমস্ত ইন্ডিয়ানদের মিসিসিপি নদীর পশ্চিম পারে ভাগিয়ে দিতে সৈন্যদলকে আদেশ দিয়েছেন। পম্পে কাকার মতে ইন্ডিয়ানরা যেমন নির্ভাবনায় নিজেদের দেশে সাদা মানুষদের ঢুকতে দিয়েছিল, এ তারই প্রতিফল। আগে এই দেশে কেবল ইন্ডিয়ানরাই বাস করত, মাছ ধরে আর শিকার করে আনন্দের দিন কাটাতো। পরের ব্যাপারে কখনো মাথা গলাতো না। একসময় সাদা মানুষেরা দলে দলে জাহাজে করে আসতে শুরু করলো। তারা অতি ধূর্ত লোক, মুখ ভরা হাসি আর মিষ্টি কথাতে এদেশের লোককে ভুলিয়ে নিজেদের জায়গা করে নিয়েছে। ইন্ডিয়ানদের উচিত ছিল এদের গোড়া থেকেই হিংস্র পশুর মতো দূরে হটিয়ে রাখা। জর্জ তার পরের সফর থেকে ফিরে এসে খবর দিল, সৈন্যবাহিনীর সাহায্যে ইন্ডিয়ানদের ওকলাহামা নামে একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। পথে বহু লোক অসুস্থ হয়ে মারা যাচ্ছে, বহু লোককে অকারণে হত্যা করা হচ্ছে। কত লোক যে নানাভাবে প্রাণ হারাচ্ছে তার হিসাব নেই। জর্জের ব্যক্তিগত জীবনের সুখবরও ছিল। 1837 খ্রিস্টাব্দে তার 6ষ্ঠ পুত্র জন্মগ্রহণ করে। ম্যাটিল্ডা তার নাম রেখেছিল লুইস। কিসির নাতনির শখ মেটেনি বলে তার আক্ষেপ ছিল। সিস্টার স্যারা মন্তব্য করেছিল, সর্বক্ষণ মোরগের সাথে থাকে বলে জর্জের কেবল মোরগ হচ্ছে। যাই হোক, অবশেষে কিসির মনোবাসনা পূর্ণ হলো। জর্জের 7ম সন্তানটি কন্যা হলো। ম্যাটিল্ডা তার শাশুড়িকে জানালো, আমরা অনেক আগেই ঠিক করে রেখেছি, মেয়ে হলে তার নাম হবে কিসি। ঠাকুরমার আনন্দের আর পরিসীমা রইল না। পরদিন সন্ধ্যাবেলা চিকেন জর্জ দৈনন্দিন কাজের শেষে 6টি পুত্র ও কোলে শিশু কন্যাটিকে তাদের আফ্রিকা দেশীয় প্রপিতামহ কুন্টাকিন্টের উপাখ্যান সবিস্তারে শোনালো। এর 2 মাস পরে এক রাত্রে ছেলেমেয়েরা ঘুমোলে জর্জ জিজ্ঞেস করল, ম্যাটিল্ডা, আমাদের কত জমেছে বলো তো? ম্যাটিল্ডার স্বামীর বৈষয়িক কৌতূহলে একটু বিস্মিত হলো। 100 থেকে একটু বেশি হবে। ব্যাস? ব্যাস মানে? এতটা যে জমেছে তাই তো আশ্চর্য। কতদিন তোমাকে বলেছি খরচ না কমালে কিছু জমবে না। জর্জ বিব্রত হয়ে বলল, ঠিক আছে ঠিক আছে। ম্যাটিল্ডা কিন্তু সেখানেই থামল না। তুমি কত জিতেছ আর কত নিজে খরচ করছো তা আমি জানি না, তবে আমাকে কত দিয়েছ আবার নিজেই ফিরে আমার কাছ থেকে চেয়ে নিয়েছ তার একটা হিসাব দিতে পারি। কত? 3 থেকে 4,000 ডলার। উরি বাবা, এত? ম্যাটিল্ডা তার স্বামীর মুখ নিরীক্ষণ করছিল। এই 12 বৎসরের বিবাহিত জীবনে সে জর্জকে এত গম্ভীর বা চিন্তামগ্ন কখনোই দেখেনি। ওখানে একা একা বসে কত কথাই যে ভাবি। জর্জ একটু যেন ইতস্তত করে আবার বলল, যদি আরও কয়েক বৎসর রোজগার করে আমাদের মুক্তির টাকাটা জমাতে পারতাম। ম্যাটিল্ডা চমকে উঠল। জর্জ অধীর হয়ে বলল, হাঁ করে তাকিয়ে থেকো না, কাগজ পেন্সিল নিয়ে এসো তো। ম্যাটিল্ডা কাগজ পেন্সিল হাতে করে টেবিলে বসলে জর্জ বলল, মুশকিল হচ্ছে মালিক আমাদের জন্য কত চাইবে সঠিক জানি না। মনে করো তুমি। শুনেছি আজকাল ক্ষেতের কাজ করবার লোকের দাম হয়েছে $1,000। মেয়েদের দাম একটু কম হবে। তোমার দাম আন্দাজ করছি $800। 8টা বাচ্চার দাম প্রতিটি 300 করে। 8 নয়তো 7। কেন পেট ফুলিয়ে বসে আছো? সেটা বুঝি ধরতে হবে না? ম্যাটিল্ডা হেসে বলল, ও আচ্ছা, তাহলে হচ্ছে $2,400। কেবল বাচ্চাদের জন্য?
জর্জ চোখ কপালে তুলল। অতি ঘাবড়ে যাচ্ছ? আসল তো তুমি। তোমার কত দাম হবে বলো তো? কি মনে হয় তোমার? আমি কি জানি, জানলে তো নিজেই তোমাকে মালিকের কাছ থেকে কিনে রাখতাম। দুজনের মিলিত হাসিতে আবহাওয়া স্নিগ্ধ হয়ে উঠল। জর্জ, শুধুই তুমি এসব হিসাব করছো, ভালো করেই জানো মালিক তোমাকে বিক্রি করবেন না। তুমি তো মালিকের নাম শুনলেই জ্বলে ওঠো, তাই কখনো বলিনি। মালিক বহুবার আমাকে বলেছেন, যখন 6 থামওয়ালা চমৎকার একটি দোতলা বাড়ি তৈরি করবার পয়সা জমে যাবে তখন মালিক ছুটি নেবেন। শুধু ফসলের পয়সাতেই ওদের খরচ চলে যাবে। বলেছেন তার বয়স বাড়ছে, মোরগ লড়াইয়ের ঝামেলা আর তার পোষাচ্ছে না। বিশ্বাস করি না, মালিকের বা তোমার মোরগের নেশা কখনো ছুটবে না। যা বলছি শোনো, পম্পে কাকার মতে মালিকের বয়স এখন 63। আর মনে করো 5-6 বছর, তারপর ওই বয়সে খেলার জন্য এখানে সেখানে ছুটে বেড়ানো কি সম্ভব? বরঞ্চ আমাদের কাছে কিছু টাকা পেয়ে গেলে তার বাড়ি তৈরি করতে সুবিধা হবে। ঠিক আছে, তোমার জন্য তিনি কত চাইবেন মনে করছো? জর্জের কণ্ঠস্বরে অহংকার ও নৈরাশ্য দুটোই ফুটে উঠল। জুয়েট সাহেবের ড্রাইভার বলেছিল তিনি আমার জন্য মালিককে $4000 দিতে চেয়েছিলেন। এবার ম্যাটেলডার চোখ কপালে ওঠার পালা। জর্জ পরিহাস করে বলল, কীরকম দামি লোকের সাথে সুচ্ছ ধারণা তো নেই। 4 না হলেও অন্তত $3000 তো তাকে দিতেই হবে আমার জন্য। আর মা বুড়ো হয়ে গিয়েছেন, তার জন্য $600 ধরো। তাহলে কত হলো মোট? $6800। জর্জ ম্যাটেলডার চিন্তিত মুখের দিকে তাকিয়ে বলল, বুঝতে পেরেছি তুমি কি ভাবছ। মিস ম্যালিসি সিস্টার স্যারা আর পম্পে কাকার কথা তো? তোমার থেকেও আগে ওদের নিজের লোক বলে জেনে এসেছি। তাদের ফেলে সত্যি চলে যাওয়া যায় না। অতি বিরাট সমস্যা। ম্যাটেলডা অভিভূত হয়ে গিয়েছিল। বিবাহিত জীবনে এই প্রথম তারা একসাথে বিশাল গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয় নিয়ে বসেছিল। মহা আনন্দে তার ইচ্ছা হচ্ছিল জর্জকে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরে, কিন্তু সম্মোহিতের মতো বসেছিল, নড়বার ক্ষমতা ছিল না। অবশেষে কথা খুঁজে পেল। জর্জ, তোমার মনে এ ভাবনা এলো কী করে? মালিকের সাথে শহরে গেলে মুক্তি পাওয়া নিগ্রোদের সাথে কথাবার্তা বলে দেখেছি। ওরা বলে উত্তরে নিগ্রোদের অবস্থা খুব ভালো, নিজেদের বাড়ি আছে, ভালো কাজ করে। আমি জানি ওখানে গেলে আমারও কাজের অভাব হবে না। উত্তরে মোরগ লড়াইয়ের খুব চল। নিউ ইয়র্ক শহরের নামকরা সব নিগ্রো লড়াইয়ে মোরগের মালিক আছে। ম্যাটেলডা অবাক হয়ে শুনছিল। আরও একটা জিনিস, আমার ইচ্ছা আমার ছেলেমেয়েরা তোমার মতো লিখতে পড়তে শিখবে। ম্যাটেলডার দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল। জর্জের প্রতি ভালোবাসায় তার হৃদয় উদ্বেল হয়ে উঠেছিল। সজল নয়নে জর্জের হাত ধরে বলে, আজ রাত্রে প্রভু আমার সকল বাসনা পূর্ণ করেছেন। কিন্তু জর্জ, আমাদের দিয়ে কি এ কাজ সম্ভব হবে? বলছি কি তাহলে দেখো না কি হয়। চিকেন জর্জের চতুর্থ পুত্র টমের হাতের কাজে বড় উৎসাহ। তাকে কিছু একটা হাতের কাজ শেখানো দরকার। বহু কষ্টে লি সাহেবকে রাজি করানো গেল। টমকে কামারের কাজ শেখাবার একটা ব্যবস্থা হলো। অ্যাসকিউ সাহেবের ইয়াইসা নামে একটি নিগ্রো কামার ছিল, তার কাছে টম 3 বছর কাজ শিখবে। ভবিষ্যতে টম সাহেবের আবাদে একটি কামারশালা বসিয়ে আবাদের যাবতীয় কামারের কাজ বিনা পয়সায় করে নেওয়া যাবে। তাছাড়া খরিদ্দারের ফরমাইশি কাজও সেখানে করা হবে। তাতে লি সাহেবের কিছু অর্থ উপার্জন হবে। লি সাহেব জর্জকে কড়া গলায় বললেন, তোমার কথার ওপর ভরসা করে অ্যাসকিউ সাহেবের কাছে টমের নাম সুপারিশ করছি। ঠিকভাবে না চললে বা কাজ না শিখতে পারলে তাকে ফিরে আসতে হবে। সেটা তোমাদের পক্ষে ভালো হবে না। দুজনেরই পিঠের চামড়া তুলে নেব তাহলে। টমকে কামারের কাজ শেখাবার চেষ্টা করা হচ্ছে, এ কথা তাকে আগে জানানো হয়নি। চেষ্টা সফল না হলে যাতে তার আশাভঙ্গের দুঃখ না পেতে হয়, সেজন্যে জর্জ, ম্যাটিল্ডা বা কিসি ব্যাপারটা গোপন রেখেছিল। অপ্রত্যাশিতভাবে সুখবরটা পেয়ে টম আনন্দে আত্মহারা হয়ে গেল। ভার্জিলের সদ্য বিয়ে হয়েছিল। পাশের আবাদের একটি মেয়েকে বিয়ে করে সে নতুন বিয়ের ঘোর তখনও কাটিয়ে উঠতে পারেনি। অ্যাশফোর্ড কিন্তু টমের এই অভাবনীয় সৌভাগ্যে ঈর্ষায় জ্বলে গেল। লিটল জর্জের প্রতিক্রিয়াটা হলো অন্যরকম। এখান থেকে বেরিয়ে যেতে পারলে আমিও বেঁচে যেতাম, খাটতে খাটতে মরে গেলাম। বাবা নিজের নামে আমার নাম রেখে ভেবেছিলেন তার মতো আমিও বুঝি মোরগ নিয়ে পাগল হব, কিন্তু আমার হয়েছে উল্টো।
ওগুলোকে আমি দু চোখে দেখতে পারি না। 10 বছরের লিটল কিসি আর 8 বছরের মেরি খবরটা শোনা অবধি টমের সঙ্গ আর ছাড়ছিল না। থ্যাঙ্কস গিভিংয়ের উৎসবে টম বাড়ি আসবে। এসকিউ সাহেবের আবাদ থেকে তাকে নিয়ে আসবার জন্য মালিক ভার্জিলকে বিশেষ অনুমতিপত্র লিখে দিয়েছিলেন। শীতল নভেম্বরের অপরাহ্নবেলায় ভার্জিল খচ্চরের গাড়িটি চালিয়ে টমকে নিয়ে বাড়ি এসে পৌঁছালো। কৃতদাস বসতির ঘরগুলি আর তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা প্রিয়জনেরা দৃষ্টিপথে আসতেই টমের চোখ সজল হয়ে উঠল। এদের অভাব সে প্রতিদিন অনুভব করেছে। প্রত্যেকের জন্য সে নিজের হাতে তৈরি করা উপহার এনেছিল। উপহার সামগ্রীর থলিটি হাতে নিয়ে গাড়ি থেকে সে লাফিয়ে পড়ল। পম্পে কাকা অথর্ব হয়ে পড়েছিল, প্রায়ই শয্যাগত থাকত। আজ টমকে দেখবার জন্য বহু কষ্টে ঘর থেকে বেরিয়ে এসেছিল। টম তার 16 বছরের জীবনে এত ভালোবাসা, এত সম্মান একসাথে কখনো পায়নি। সে অভিভূত হয়ে পড়ল। চিকেন জর্জ তার চিরাচরিত মুরব্বীর ভঙ্গিতে ছেলের পিঠ চাপড়ে ঠাট্টা করে জিজ্ঞেস করল, রোজগারপাতি শুরু করছো? না বাবা, এখনো নয়। কীরকম কর্মকার হয়েছ, এখনো উপার্জন শুরু হয়নি? টম চিরকাল তার বাবার প্রচণ্ড উচ্ছ্বাস আর গুরুত্বহীন লম্বা চওড়া কথাবার্তার আবর্তে পড়ে হাবুডুবু খেত। অস্বস্তির সাথে বলল, কর্মকার হতে দেরি আছে, সবে তো শিখতে শুরু করেছি। প্রচুর খাদ্যের আয়োজন হয়েছিল। পম্পে কাকাকে ধরাধরি করে চেয়ার শুদ্ধ টেবিলের কাছে নিয়ে আসা হলো। খানিকক্ষণ সময় কারো কথা বলবার সুযোগ ছিল না। চারদিকে সুখাদ্য আস্বাদনের শব্দ। টমের প্লেটে ম্যাটিল্ডা ও কিসি জোর করে খাবার চাপিয়ে দিচ্ছিল। ওখানে খাওয়া দাওয়া কেমন, কে রাঁধে? ম্যাটিল্ডা শুধালো। কোনো ক্রমে মুখের খাবার গলাৎকরণ করে টম উত্তর দিল, মিস্টার ইয়াইসার স্ত্রী মিস এমা। কেমন দেখতে? কালো, মোটা মতো। চিকেন জর্জ অট্টহাস্য করে উঠল। তার সাথে রান্নার সম্পর্ক কি? রাধে কেমন? ভালোই বাবা। সিস্টার স্যারা তীক্ষ্ণ সুরে মন্তব্য করল, তাই বলে মায়ের হাতে রান্নার সাথে কি তুলনা হয়? পম্পে কাকা এতক্ষণে কথা বলল, ঘোড়া খচ্চরের নাল লাগাতে শুরু করেছ? আমাকে শুধু পুরনো নাল টেনে বার করতে দিচ্ছে, নতুন এখনো লাগাতে দেয়নি। চিকেন জর্জ বিদ্রুপ করে উঠল, শুনেছি এক কামার ঘোড়ার পায়ে উল্টো করে নাল লাগিয়েছিল, ফলে ঘোড়াটা কেবলই পিছু হটত। তা নাল লাগাতে কত করে পয়সা দেয়? এসকিউ সাহেব লোকেদের কাছ থেকে নাল লাগাবার জন্য 14 সেন্ট করে নেন শুনেছি। মোড়ক লড়াইয়ের মতো পয়সা কিছুতে নেই। কিসি তীব্র সুরে বলল, কিন্তু সংসারে মোড়ক থেকে কামারের চাহিদা অনেক বেশি। তারপর অত্যন্ত কোমল সুরে টমকে বলল, সেখানে তোমায় কি কি কাজ করতে হয় বলো তো সোনা? টমের খুশিতে ঠাকুরমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল। ওসব কথাই তো সে সবাইকে বলতে চাইছিল। সকাল থেকে তার কাজগুলোর ফিরিস্তি দিল। বহু সাদা মানুষ এসকিউ সাহেবের ওখানে কামারের কাজ করিয়ে নিতে আসে। মিস্টার ইয়াইসা সারাদিন তাই নিয়ে ব্যস্ত, সঙ্গে সঙ্গে টমও। বাইরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, নর্থ সাহেব ওয়াশিংটন থেকে বালফোরে কলে কথা বলেছেন। তাকে টেলিগ্রাফ না কি যেন বলে। যেসব স্বাধীন নিগ্র মিস্টার ইয়াইসার কাছে কাজ নিয়ে আসে, তারা খবর দিয়েছে উত্তরে কিছু নামকরা কালো লোক কৃতদাস প্রথার বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে। বিভিন্ন জায়গায় তারা পরিভ্রমণ করে বেড়াচ্ছে আর বক্তৃতা দিচ্ছে। কৃতদাস থাকাকালে তাদের ওপর যেসব অত্যাচার হয়েছিল, প্রকাশ্য সভায় তার বিবরণ শুনে শ্রোতারা চোখের জল রাখতে পারেনি। বক্তাকে সংগ্রাম চালিয়ে যেতে উৎসাহ দিয়েছে। ফ্রেডারিক ডগলাস নামে মেরিল্যান্ডের এক কৃতদাস বালক নিজে লেখাপড়া শিখে নিজের মুক্তিপণ উপার্জন করে স্বাধীন হয়েছে। এখন তার সভায় নাকি শত শত লোক হয়। সে একটি বই লিখেছে, একটি পত্রিকাও প্রকাশ করেছে। ম্যাটিল্ডা চিকেন জর্জের দিকে অর্থপূর্ণ কটাক্ষপাত করল। টম দুজন বিখ্যাত কৃতদাস মহিলার নামও করল। তারা পালিয়ে গিয়ে মুক্তি পেয়েছিল। তারাও ভালো বক্তৃতা দিতে পারে। তাদের মাঝে একজন দক্ষিণে ফিরে এসে গোপনে বহু লোককে নিয়ে গিয়ে মুক্ত করে দিয়েছে। সাদা মানুষেরা তাকে জীবিত বা মৃত ধরবার জন্য $40,000 পুরস্কার ঘোষণা করেছে। সিস্টার স্যারা অত্যন্ত বিস্মিত হল। সাদা মানুষেরা নিগ্রো ধরবার জন্য এত টাকা খরচ করে? আরও খবর ছিল, ক্যালিফোর্নিয়া নামে অনেক দূরের এক রাজ্যে মাটির নিচে অবিশ্বাস্য পরিমাণ সোনার সন্ধান মিলেছে। হাজার হাজার লোক গাড়িতে, খচ্চরের পিঠে, পায়ে হেঁটে পর্যন্ত সোনার লোভে সেখানে ভিড় জমিয়েছে।
উত্তরে কৃতদাস প্রথা নিয়ে স্টিফেন ডগলাস ও আব্রাহাম লিঙ্কনের মাঝে তুমুল বিতর্ক চলেছে, ইত্যাদি ইত্যাদি। আহারের পর চিকেন জর্জ প্রস্তাব করল সে টমকে নিয়ে হাঁটতে বেরোবে। জর্জের কাছ থেকে এ ধরনের প্রস্তাব নিতান্ত অভাবনীয়। টম বিব্রত ও অপ্রস্তুত বোধ করছিল। লিটল কিসি ও মেরি তাদের পেছনে লাফাতে লাফাতে আসছিল। বাবার বকুনি খেয়ে ফিরে গেল। খাবার টেবিলে তোমাকে ঠাট্টা করছিলাম বলে রাগ করনি তো? এই অপ্রত্যাশিত মার্জনা চাইবার ভঙ্গিতে টম হতবাক হয়ে গেল। চলো দেখে আসি, লিটল জর্জ এখনো মোরগ দেখাশোনার কাজ শেষ করে উঠতে পারেনি কেন? খিদের চোটে 2-4টা মোরগ খেয়েই ফেলল কিনা কে জানে। টম হেসে ফেলল। না বাবা, লিটল জর্জ কাজে একটু ঢিলা, তাই দেরি হচ্ছে। তারপর সাহস করে ফেলল। কেউই অবশ্য মোরগগুলোকে তোমার মতো করে ভালোবাসে না। না, কেউ নয়। তোমাকে ছাড়া প্রত্যেককে দিয়ে চেষ্টা করে দেখেছি। এরা কেবল চাষ করতে আর খচ্চর খাটাতে জানে। মোরগ লড়াই খুবই উঁচু দরের কাজ। অতটা না হলেও কামারের কাজও পুরুষ মানুষের উপযুক্ত। চাষ করাও নিচু কাজ নয় বাবা। ফসল না ফলালে লোকে খেত কি? তুমি মোরগ খেলাতে ভালোবাসো, আমি কামারের কাজ পছন্দ করি। যার যেমন পছন্দ। আমাদের দুজনের কাজই তো পয়সা। তোমার কাজের জন্য তুমি এখনই পয়সা পাচ্ছ, আমার তো তা নয়। এখন কাজ শিখছি, ফিরে এসে মালিকের কাজ করতে হবে। তখন মালিক যদি পারিশ্রমিক হিসাবে আমাকে কিছু দেন, তবেই আমার পয়সা হবে। মোরগের ছোট খেলাগুলোতে জিতলে মালিক যেমন তোমাকে বাজির টাকার ভাগ দেন, তেমনি যদি আমাকেও দেন। নিশ্চয়ই দেবেন। তোমার মা ও ঠাকুরমা যতটা বলেন, মালিক তত খারাপ লোক নন। শুধু তাকে একটু ভালো কথায় তুষ্ট রাখতে হবে। অ্যাস্কিউ সাহেব কামারের কাজ করবার জন্য ইয়াইসাকে কত দেন তুমি জানো? বোধহয় সপ্তাহে $1 করে দেন। তার স্ত্রীর কাছে তো তাই শুনেছি। মোরগ লড়াই থেকে ঢের কম। যাই হোক, তুমি আগে ফিরে এসো। টাকা পয়সার কথা মালিকের সাথে আমি বলে নেব। তার 6টি ছেলের মাঝে চিকেন জর্জের এই ছেলেটির উপর সবচেয়ে ভরসা। এটা ঠিকই, সবুজ স্কার্ফ গলায় জড়িয়ে, পালক লাগানো কালো টুপি তেরচা করে মাথায় পড়বার সম্ভাবনা এরই সবচেয়ে কম। তবুও এর অসাধারণ দায়িত্বজ্ঞান ও চারিত্রিক দৃঢ়তা। বৈষয়িক ব্যাপারে কথা বলতে বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতে টমের চেয়ে উপযুক্ত কেউ নেই। যে বিরাট সমস্যাটি নিয়ে জর্জ উদ্বিগ্ন, তাতে টমের সহযোগিতা পেতে তার বড় আগ্রহ হলো। খানিকক্ষণ নীরবে হেঁটে জর্জ সহসা জিজ্ঞেস করল, নিজে ব্যবসা করবার কথা কখনো ভেবে দেখেছ? তার মানে? সে কি করে সম্ভব বাবা? পয়সা জমিয়ে নিজের মুক্তিপণ সঞ্চয় করবার ইচ্ছা কখনো হয় না? টম হতবুদ্ধি হয়ে গেল। কয়েক বছর আগে আমি আর তোমার মা হিসাব করে দেখেছিলাম, আমাদের পুরো পরিবারটার মুক্তিপণ $6,800 মতো হবে। ওভাবে মাথা নেড়ো না। অসম্ভব মনে হচ্ছে? প্রচুর টাকা ঠিকই, কিন্তু আমার খেলায় জেতার টাকা থেকে তোমার মা $1,000 জমিয়েছেন। পেছনের উঠোনে পোঁতা আছে, কেউ জানে না। ভবিষ্যতেও যদি গত কয়েক মরশুমের মতো জিততে পারি, তবে তোমার শেখা শেষ হবার আগে আরও $300-400 জমবে। ততক্ষণে টমের ভেতরে সেই অকল্পনীয় সম্ভাবনার উত্তেজনা সঞ্চারিত হয়েছে। হ্যাঁ বাবা, আমরা দুজনে মিলে পারব। আরও আগে কেন এ কথা আমাকে বলনি? জর্জের মুখে হাসি ফুটল। হ্যাঁ জানি, আমরা দুজনে মিলে নিশ্চয়ই পারব। তাহলে আমাদের পরিবারটার বলবার মতো একটা কিছু হবে। আমরা উত্তরে চলে যাব, সেখানে স্বাধীন জীবন যাপন করব। আমাদের সন্তান, আমাদের নাতি নাতনি মানুষের মতো করে বাঁচবে। কি বলো?